হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা ও রাসায়নিক গণনার সিলেট বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সিলেট বোর্ড 2026 সালের খ নং কোশ্চেনে কি বলেছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে গমন করে ব্যাখ্যা করো। এখন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে গমন করে এটা জানার জন্য আমাদের আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখো, এটা হচ্ছে খ নাম্বার। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d0, 4s1। দেখো, 19তম ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করে। এখন বলতে পারো যে ভাইয়া, কেন ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করলো, আগে কেন 3d অরবিটালে প্রবেশ করলো না? কারণ হচ্ছে ভাইয়া, আমাদের ইলেকট্রন সমূহের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে, পরবর্তীতে আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কোনটা সর্বনিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর অরবিটাল, এটা আমরা কিভাবে বুঝবো? তা হচ্ছে n+l নীতির মাধ্যমে। n+l নীতির মাধ্যমে। এখন n+l এর মান যার কম সেটা হচ্ছে সর্বনিম্ন শক্তির অরবিটাল, আর n+l এর মান যার বেশি সেটা হচ্ছে কি? সর্বোচ্চ শক্তির অরবিটাল। বুঝতে পেরেছো? দেখো, এখন n হচ্ছে প্রধান শক্তি স্তর নাম্বার, আর l হচ্ছে কি উপশক্তি স্তর। কারণ 3d এবং হচ্ছে 4s, কেন 3d আগে প্রবেশ করলো না ইলেকট্রন? তার কারণ হচ্ছে, দেখো এখানে 3d অরবিটালে n এর মান আমরা যদি বসাই, n এর মান কত? 3, n এর মান হচ্ছে 3 যোগ l এর মান কত? d, spd, d মানে কত? 0 1 2, d মানে হচ্ছে 2, l এর মান কত? 2। তাহলে দেখো আমাদের কত আসে? 5 আসতেছে। n+l এর মান আসে হচ্ছে 5। আর 4s এর ক্ষেত্রে দেখো, 4s এর ক্ষেত্রে আসে কত? n এর মান কত? n এর মান হচ্ছে 4। আর s মানে কত? s মানে l এর মান হচ্ছে উপশক্তি স্তর হচ্ছে l হচ্ছে 0, তার মানে আসে কত? 4। দেখো, এখানে n+l এর মান কম কার? এখানে 4s এর জন্য। এটা হচ্ছে 4s আর এটা হচ্ছে 3d এর জন্য বের করলাম। তাহলে 3d এর চেয়ে 4s অরবিটালের n+l এর মান কি? কম। সেজন্য এই ইলেকট্রন সমূহ আগে কি করছে? 4s অরবিটালে প্রবেশ করছে, এবং 4s অরবিটালে প্রবেশ করার পরে তারপরে কি আস্তে আস্তে 3d অরবিটালে প্রবেশ করবে। সেটা হচ্ছে সামনে যেগুলো ইলেকট্রন বিন্যাস আছে, পটাশিয়াম পর থেকে শুরু করে, ক্যালসিয়ামের পর থেকে শুরু করে এই 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝতে পেরেছো? তার মানে মূলত কারণ কি? n+l নীতি। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, তারপরে আমরা আসি হচ্ছে গ নং কোশ্চেনে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন গ নং কোশ্চেনে কি বলছে যে উদ্দীপকে 1 নং পাত্রে দ্রবের পরিমাণ নির্ণয় করো। এখন দ্রবের পরিমাণ বলতে কি বোঝাচ্ছে? আমার ডাব্লুর মানটা বের করতে হবে। 1 নং পাত্রে কি দিছে? যে সোডিয়াম কার্বনেট 25 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ। দেখো গ নংয়ে যে এখানে কি কি দেওয়া আছে আমাদের হচ্ছে সোডিয়াম। এখানে এই পাত্রের এই দ্রবণের আয়তন কত? 25 মিলিলিটার। তাহলে ভি ইকুয়াল টু কত? 25 মিলিলিটার। তারপরে এস অর্থাৎ মোলারিটি, এই দ্রব্যের মোলারিটি দেওয়া আছে আমাদের কত? ডেসিমোলার বলছে। ডেসিমোলার তার মানে হচ্ছে 0.1, 0.1 মোলার। ডেসি মানে কত? 0.1 মোলার। তারপরে আমাদের আণবিক ভর বের করতে হবে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে। সোডিয়াম কার্বনেটের এখানে আণবিক ভর কত? দেখো, সোডিয়ামের কত? 23 গুণন হচ্ছে 2 যোগ সি হচ্ছে কি? কার্বন। কার্বনের কত? কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেন। দেখো, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 3টা। এটুকু ক্যালকুলেশন করো, তাহলে তোমাদের মান আসবে দেখো হচ্ছে 106। 106 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। এখন আমাদের দ্রবের ভর, তার মানে ডাব্লুর মান আমাদের বের করতে হবে। আমরা তো সূত্র জানি যে কি, দ্রবের ভর ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এস এম ভি ভাগ 1000। এখন এস কত? এস হচ্ছে 0.1 গুণন এম আণবিক ভর কত?
106 গুণন ভি আয়তন কত 25 ভাগ 1000। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করো, দেখো 0.1 দেখো 0.1 গুণন 106 গুণন 25 ভাগ 1000, 0.265 কত 0.265 গ্রাম। বুঝতে পেরেছো? তার মানে এই 1 নং পাত্রের দ্রব্যের ভর কত 0.265 গ্রাম। ক্লিয়ার? দেখো তারপরে আমরা আসি হচ্ছে ঘ নং কোশ্চেনে, এটুকু মুছে দিলাম, তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। ঘ নং কোশ্চেনে কি বলেছে যে উদ্দীপকের 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন 2 নং পাত্রে আমাদের হচ্ছে 3 গ্রাম ম্যাগনেসিয়াম আছে আর 200 মিলিলিটার 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি দ্রবণ আছে। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি যে এই বিক্রিয়া যে সংঘটিত হবে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হবে সেই বিক্রিয়া 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব কিনা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো ঘনঙে যে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো আমরা যদি বিক্রিয়া করি ম্যাগনেসিয়াম যোগ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম যাবে ক্লোরিনের সাথে, তাহলে হবে কত ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন ক্লোরিন এখানে কয়টা হলো, ক্লোরিন এখানে 2টা কিন্তু এখানে আছে কয়টা 1টা, তার মানে এখানে আমাদের কি করতে হবে 2 দিতে হবে এবং তারপরে শুধু কি থাকে হাইড্রোজেন, তাহলে হচ্ছে H2। এখন আমরা দেখি যে এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই আণবিক ভর আমরা এখন গ্রাম এককে লিখব। এখন ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 এটা হচ্ছে গ্রাম। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে কত ক্লোরিন হচ্ছে 35.5 যোগ হচ্ছে হাইড্রোজেন 36.5, 36.5 গুণন হচ্ছে 2, তাহলে কত হয় 70, 72, 73 গ্রাম। এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত হচ্ছে ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 আর ক্লোরিনের হচ্ছে 35.5 গুণন 2, অর্থাৎ 24 যোগ হচ্ছে 35.5 গুণন হচ্ছে 2, কত হয় এটা হচ্ছে আমাদের মান আসবে হচ্ছে 95 গ্রাম। দেখো এখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা আমাদের জানতে হবে যে এই বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা কতটুকু। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল এর ভর ডাব্লিউ ইকুয়াল টু কত SMV ভাগ 1000। এখানে কি কি দেওয়া আছে আমরা একটু উদ্দীপক দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত দেওয়া আছে 0.4 মোলার, মোলারিটি দেওয়া আছে হচ্ছে S ইকুয়াল টু হচ্ছে 0.4 মোলার। আণবিক ভর কত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু তার মানে 36.5 এবং আয়তন কত দেওয়া আছে 200 মিলিলিটার। এখন আমরা মান বসাই, দেখো 0.4 গুণন আণবিক ভর হচ্ছে 36.5 গুণন 200 ভাগ 1000, এটুকু ক্যালকুলেশন করো। দেখো 0.4 গুণন 36.5 গুণন 200 ভাগ 1000, আমাদের মান আসে হচ্ছে 2.92 গ্রাম। এখন আমরা একটু তাত্ত্বিকভাবে দেখি যে কতটুকু আছে আমাদের, যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম
বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে। সুতরাং ম্যাগনেসিয়াম আমাদের কতটুকু, আমাদের উদ্দীপকে দেখো দিয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে কত, 3 গ্রাম। তাহলে 3 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 73 গুণন 3 ভাগ কত, 24। ক্যালকুলেশন করো। দেখো 73 গুণন 3 ভাগ 24, 9.125 গ্রাম। অর্থাৎ দেখো এখানে আমাদের পাত্রে আছে কতটুকু আমরা পেলাম, পাত্রে পেয়েছি হচ্ছে 2.92 গ্রাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমার আসলে দরকার কতটুকু, 9.125 গ্রাম। তার মানে পাত্রে কি আছে, পরিমাণে কম আছে, পাত্রের পরিমাণে কি আছে, কম আছে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, কারণ এটা হচ্ছে আগেই শেষ হয়ে যাবে, এর পরিমাণ কি আছে, কম আছে। এখন আমাকে যে প্রশ্নে বলছে যে কতটুকু লবণ উৎপন্ন হবে, এখন লবণ কোনটা, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই লবণটুকু আমাদের কত, 8 গ্রাম নাকি 4 গ্রাম, 4 গ্রাম উৎপাদন সম্ভব কিনা। এখন আমরা লিখতে পারি যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, 73 গ্রাম HCl থেকে লবণ অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত গ্রাম, 95 গ্রাম। সুতরাং আমাদের এখানে কত, 2.92 গ্রাম, 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাওয়া যাবে হচ্ছে 92 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ পাওয়া যাবে হচ্ছে কত, দেখো এখানে 95 গুণন 2.92 ভাগ 73, এটুকু একটু ক্যালকুলেশন করো, দেখো মান কত আসে। 95 গুণন 2.92 ভাগ 73, অর্থাৎ 3.8 গ্রাম, 3.8 গ্রাম। তাহলে কি আমাদের 4 গ্রাম লবণ পাওয়া গেল, আমাদের 4 গ্রাম কিন্তু লবণ পাওয়া গেল না। সুতরাং নিচে লিখে দিবা যে কি, যে উদ্দীপকে 2 নং বিক্রিয়া সংঘটিত, উদ্দীপকে 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপাদন করা সম্ভব নয়, কারণ আমাদের লবণ হবে কতটুকু, 3.8 গ্রাম, 4 গ্রাম সম্ভব নয়। আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকলো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।